তারপর ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনাকে? শরীর স্বাস্থ্য ভালো তো? রোজা রমজান ঠিকঠাক মতো চলতেছে তো? ফ্ল্যাট ফুলাট বেচাবেচির কাম চালাইতেছেন তো? চালাই যান, চালাই যান, চালাই যান। সেটে চুটে লাইট যেগুলো লাগানোর কথা এগুলো লাগাইতে থাকেন। রমজান মাস যেহেতু মোটামুটি চালাই যান, কাজ চালাই যান। তো মেলা দিন হইল আপনাকে ওই যে ওয়ানকে আলহামদুলিল্লাহ, ওয়ানকে আলহামদুলিল্লাহ। মেলা দিন হইলো আপনাকে তো ওই যে আমানারস বাটপারি ওই তথাকথিত ভুয়া পিএইচডি কনফারেন্স দেখতেছি না। ঘটনা কি? ওই যে কিছু হইলেই চিক্কুর দিয়া মিটিং করে ওয়ানকে আলহামদুলিল্লাহ, ওয়ানকে আলহামদুলিল্লাহ। মিটিং মুটিং এর কি অবস্থা? হ্যাঁ, চলে চলে মিটিং মুটিং চলে না? চলে না? চালাই যান, চালাই যান। এত তাড়াতাড়ি হাল ছেড়া দিলে হবে? চালাই যান, চালাই যান। যাই হোক, শুরুতেই একটু হালকা ডলা দিয়ে নিলাম। আপনারা তো জানেন যে আমার কাকার যেই দালাল, মূর্খচোদা দালাল যেগুলো আছে, এগুলোর একটু হালকা ডলা না দিলে আবার আমার মানে পেটের ভাত হজম হয় না। তাই শুরুতে এই জন্য হালকা একটু ডলা দিয়ে নিলাম আর কি। যাই হোক, আসেন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তো আজকের আলোচনার বিষয়টা দেখতেছেন, ইশপ। অনেকেই গত গত 10-15 দিন ধরে অনেকের হিসাব মিলতেছে না। মানে অনেকে এই হিসাব মিলাইতে পারতেছে না যে ডেস্টিনির ব্যবসাটা কেমনে হইতেছে, কোন দিকে যাইতেছে, কেমনে কি হইতেছে। কেউ জিগায় হিসাব, হিসাব কি, কেউ জিগায় ডিসকাউন্ট শপ কি, কেউ জিগায় মার্কেটিং প্ল্যান বিষয়টা কি, কেউ কয় প্রোডাক্ট কেমনে, কেউ কইতেছে ব্যবসা করবো কেমনে। মানে সব কিছু মিলাইয়া পুরাই এই মানে উড়াধুরা অবস্থা, বুঝতেছে না, অনেকেই বুঝতেছে না। তো ইসবটা কি, এটা খায় না মাথায় দেয়, এটা কেমনে কি, এটার মেকানিজম কি, এটা নিয়ে টুকটাক কাজ করতেছি। তো এই বিষয়টা আপনাগুলোকে একটু শেয়ার করি, আপনাকেও আশা করি কামে লাগবো। সৌদি সৌদি আরব থেকে আমগো মোস্তফা ভাই লিখছেন, ভাই নতুন কোনো প্রোডাক্টের আপডেট আসেনি? ভাই কইতাছি খারান, আপডেট আমগো হাতে। মানে আলোচনা করি, বুঝতে পারবেন। জসিম উদ্দিন আনোয়ার পিএইচডি, জসিম ভাই থ্যাংক ইউ দিছেন। জি ভাই, আপনারাও ধন্যবাদ। যাই হোক, তাহলে যেই কথাটা কইতেছিলাম, ইসব, ইসবটা আসলে কি, এটা খায় না মাথায় দেয়, ইসবের ব্যাপারটা আসেন আমরা আগে শুরুতে একটু বুঝে নিই। আমি এক কথায় যদি কই, আমি কাজ করতেছি গত 10-15 দিন ধরে, যতটুক বুঝতেছি আর কি। ইসব মানে হইতেছে আপনি ডেস্টিনির একজন শেয়ার হোল্ডার। কেমনে? কারণ কারণ আমার কথায় আবার চান্দি চুন্দি গরম করার দরকার নেই, আগে বুঝালন কি কই। মানে ইশপের ব্যাপারটা, এই কনসেপ্টটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইশপের মাধ্যমে আপনি নিজে ডেস্টিনির একজন শেয়ার হোল্ডারের ফ্যাসিলিটি এনজয় করতে পারবেন। কেমনে? আসেন আলাপ করি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনারা। ডেস্টিনির যে 49 জন যে শেয়ার হোল্ডার আছে ডেস্টিনির, তারা এই 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত কি ফ্যাসিলিটিস এনজয় করছে? এক নাম্বার, ওনারা যেই পণ্যগুলা ওনারা সোর্সিং করছে বা উৎপাদন করছে, সেগুলো 45 লাখ লোকের কাছে বিক্রি করার সুযোগ পাইছে। এক নাম্বার। দুই নাম্বার, যে পণ্যগুলো ওনারা উৎপাদন করছে, এই পণ্যগুলো আবার ডেস্টিনির 45 লাখ ডিস্ট্রিবিউটরের কাছে যখন ওনারা বিক্রি করছে, ওনাদের প্রফিট হয়েছে কিন্তু দুইটা। এক নাম্বার প্রফিট, এটা ট্রেডিশনাল প্রফিট, কারণ একটা প্রোডাক্ট ওনারা যেই দামে কিনছে তার চেয়ে বেশি দামে বিক্রি করছে ডিস্ট্রিবিউটরের কাছে। তার মানে এখানে একটা কি হয়েছে, ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা কেনার কারণে ওনাদের একটা ট্রেডিশনাল প্রফিট হয়েছে। পাশাপাশি ওই সেম পণ্যটা যখন আবার ওনাদের বিজনেস সেন্টারের নিচে আমরা এন্ট্রি দিছি, তখন আবার ওনাদের কি লেভেল কমিশনও পাইছে না? তার মানে কি, এই ডেস্টিনির 49 জন মালিক 2012 সাল পর্যন্ত ওনারা যে পণ্য উৎপাদন করছে বা যে পণ্য সোর্সিং করছে, এই পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করার মাধ্যমে প্রথমত ওনাদের ট্রেডিশনাল একটা প্রফিট হয়েছে। দ্বিতীয়ত, এই পণ্যটা আমরা যখন আমাদের বিজনেস সেন্টারের নিচে এন্ট্রি করছি, তখন ওনাদেরও কিন্তু লেভেল হয়েছে, সাইকেল হয়েছে। তার মানে কি, ওনারা এখান থেকে আবার মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের একটা ইনকামও পাইছে। পাইছে না? আচ্ছা, আরেকটা বিষয় হলো যেটা, সেটা হলো ওনারা বছর শেষে এই টোটাল সেলসের উপরে একটা কি পাইছে, প্রতি বছর একটা মানে শেয়ার হোল্ডার একটা ডিভিডেন্ড পাইছে না? এটাই তো প্রফিট। তাহলে শেয়ার হোল্ডারদের মূলত ব্যবসায়িক প্রফিট এই তো,
ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডারের ব্যবসায়িক প্রফিট ডেস্টিনি ইস্যুকে কেন্দ্র করে, এটাই তো নাকি? মানে ওনারা পণ্য উৎপাদন বা পণ্য সোর্সিং কইরা 45 লাখের মতো এই বিশাল কাস্টমারের কাছে বিক্রি করার সুযোগ পাইছে, এবং ওই বিক্রি করার মাধ্যমে যে প্রফিট হয়েছে, এই প্রফিটের কারণে বছর শেষে একটা ডিভিডেন্ড পাইছে। আবার এই প্রোডাক্টটা আমাদের নিচে যখন এন্ট্রি আমরা করছি, তখন আমাদেরও লেভেল সাইকেল হয়েছে, ওনাদেরও লেভেল সাইকেল হয়েছে, তারা আবার একটা কমিশনও পাইছে। এটাই তো প্রফিট। এবার আসেন ইশপের সাথে, আসেন আমরা এই বিষয়টা একটু মিলাই। ডেস্টিনির ইশপ আপনি নিছেন মানে কি? আপনি কিন্তু অলিখিতভাবে আপনিও ডেস্টিনির একজন শেয়ার হোল্ডারের মতোই কিন্তু ফ্যাসিলিটি এনজয় করতেছেন। কেমনে? এই যে দেখেন, আপনি ইশপ নিলেন, নেওয়ার পরে প্রোডাক্ট সোর্সিং কে করতেছে? আপনিই করতেছেন। প্রোডাক্ট মার্কেটিংয়ের ব্যাপার যেগুলো আছে, এটার জন্য 45 লাখের কাস্টমার তো রেডি আছে। তার মানে কি, ডেস্টিনি ইশপ মানে হলো প্রোডাক্ট আপনার, আর প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন কার কাছে? ডেস্টিনির 45 লাখ রেডিমেড কাস্টমারের কাছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি ধরেন একটা ব্যবসা শুরু করলেন। আমি একজনের সাথে কথা বলতেছিলাম কালকে, উনি বলতেছিল যে ভাই আমার এই প্রোডাক্টটা আসলে কেমনে কিভাবে মার্কেটিং করা যায়। পরে ওনারেও আমি ইশপের একটা প্রস্তাব দিলাম যে আপনি ডেস্টিনির ইশপটা দ্রুত নেন। উনি বলতেছিল যে উনি প্রায় 4-5 বছর ধরে উনি বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করছে, বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে এখন জেলায় জেলায় থানায় থানায় ডিলার নিয়োগের কাজ টাজ করতেছে। এখনো পর্যন্ত 15-20টা জেলা উনি কভার করতে পারে নাই, 5 বছর কাজ করে দেখেন। অথচ ডেস্টিনির ইশপ নেওয়া মানে কি? ডেস্টিনির ইশপ মানে হইল 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডার যেই 45 লাখের কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করছে। মানে 2000 সাল থেকে 2012, এই 12 বছরে ডেস্টিনি যেই কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছে, আপনি ইশপ নেওয়ার মাধ্যমে ডেস্টিনি 12 বছরে তৈরি করছে 45 লাখের কাস্টমার, আপনি 12 মিনিটে সেই কাস্টমারের নেটওয়ার্কটা আপনার জন্য নিয়ে নিতেছেন। ধরেন আপনি ডেস্টিনির সাথে ইশপের চুক্তিতে আবদ্ধ হইলেন, একটা পেমেন্টের ব্যাপার আছে, আপনি ইশপ নিয়ে আপনি ডেস্টিনির ইশপের রেজিস্ট্রেশনটা করে ফেলেন। তার মানে ডেস্টিনি 12 বছরের যে অর্জন 45 লাখের কাস্টমার, সেই অর্জনটা আপনি মুহূর্তের মধ্যেই আপনার পকেটে নিয়ে নিলেন। এটাই হলো ডেস্টিনির ইশপ। আসেন পরের আলোচনায় যাই, আর কি কি ফ্যাসিলিটিস এনজয় করেন আমাদের শেয়ার হোল্ডাররা। ডেস্টিনির যে সকল শেয়ার হোল্ডার, ওনারা পণ্য বিপণনের মাধ্যমে একটা প্রফিট তো ওনারা অর্জন করেনি, পাশাপাশি এই পণ্যটা যখন ওনাদের ডাউনে কোনো ডিস্ট্রিবিউটর প্রোডাক্টটা এন্ট্রি করতো, 12 সালের আগের কথা বলতেছি, তখন তাদের লেভেল সাইকেল হইতো, ওনাদেরও লেভেল সাইকেল হইতো। এখন আপনি হিসাব করেন, ধরেন আপনি ডেস্টিনির একজন ইশপ হোল্ডার, আপনি প্রোডাক্ট উৎপাদন বা প্রোডাক্ট সোর্সিং এগুলো আপনি করতেছেন। আবার এই প্রোডাক্টটাকে আপনি যখন এন্ট্রি করতেছেন, আপনি তো আপনার ডাউনলাইনেও সেল করতেছেন, আবার 45 লাখ কাস্টমারের কাছেও সেল করতেছেন। তার মানে ডেস্টিনির শেয়ার হোল্ডাররা 45 লাখ কাস্টমারের বিশাল নেটওয়ার্কে তাদের প্রোডাক্ট বিক্রির সুযোগ তাদের আছে। একইভাবে ডেস্টিনির একজন ইশপ হোল্ডারের পক্ষেও এই বিশাল 45 লাখ কাস্টমারের নেটওয়ার্কে প্রোডাক্ট বিক্রির সুযোগ আছে। তার মানে কি, আপনি অলিখিতভাবে ডেস্টিনির একজন শেয়ার হোল্ডারের ফ্যাসিলিটি কিন্তু আপনি এনজয় করতেছেন। আমাদের কেরানীগঞ্জের সালাউদ্দিন শাকিল ভাই আয়া পড়ছে, কমেন্ট করছে গো হেড। হ্যাঁ শাকিল ভাই, আজকে তো মনে হয় আপনার 500 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে মনে হয় 2টা ম্যাচিং হয়েছে নাকি? দেখেন আমাদের শাকিল ভাই উনি কিন্তু ডেসপারেটলি কাজ করতেছে। আজকে 500 পয়েন্টের একটা প্রোডাক্ট উনি এন্ট্রি করার মাধ্যমে ওনার একটা সেন্টারের ম্যাচিং হয়েছে, আবার আরও একটা সেন্টারের ম্যাচিং হয়েছে, মানে একই প্রোডাক্ট দিয়ে 2টা ম্যাচিং ওনার হয়েছে। শাকিল ভাই অভিনন্দন, ধন্যবাদ। কালকে তো আপনার বিকাশের টাকা ঢুকে কমিশন ঢুকবো। যাই হোক, দেখা সাক্ষাৎ হইলে চাটা খেয়ালো মনে। এনিওয়ে, তাইলে যে আলোচনায় ছিলাম, ডেস্টিনির এই ইশপ নেওয়া মানে ডেস্টিনি 12 বছরের যে 45 লাখ কাস্টমারের যে বিশাল অর্জন, সেই অর্জনটা আপনি মাত্র 12 মিনিটে আপনার পকেটে নিয়ে নিলেন, এবং আপনার উৎপাদিত পণ্য এই 45 লাখ কাস্টমারের কাছে বিক্রি করার একটা অফিসিয়াল ফরম্যাট আপনি পেয়ে গেলেন। এটা গেল একটা প্রফিট। পার্থক্য শুধু একটাই, যে ডেস্টিনির শেয়ার হোল্ডাররা বছর শেষে একটা ডিভিডেন্ড পাবে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবে। আপনি তো কাগজে কলমে ডেস্টিনির শেয়ার হোল্ডার না, আপনি খালি ডিভিডেন্ডটা পাচ্ছেন না। কিন্তু দেখেন, এর বাইরে একজন শেয়ার হোল্ডার যা যা ফ্যাসিলিটিস ডেস্টিনির এই নেটওয়ার্ক থেকে নিতে পারছেন, এটা আপনিও করতে পারতেছেন। ইশপের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে 45 লাখ কাস্টমারের নেটওয়ার্কটাকে আপনার পক্ষে পেয়ে যেতেছেন। এটাই হলো ইশপের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসেন দ্বিতীয় আরেকটা বিষয়ে যাই। ফ্র্যাঞ্চাইজি বুঝেন তো ভাই? ফ্র্যাঞ্চাইজি, এই যে ধরেন নাই যে কিছু ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড আছে, যেমন নাইকি, অ্যাডিডাস, কেএফসি, এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো, এই যে ঢাকা শহরে যে কেএফসিগুলো যে দেখেন, এই কেএফসি কি ওই
আপনার ওই চাচা মিয়া যে কর্নেল স্যান্ডার্স, চাচা তো মরে গেছে, হের মাইয়া মনে হয় এখন এটার মালিক, ওই বেড়ায় কে এসে এখানে ইনভেস্ট করে? জি না ভাই। ধরেন মতিঝিলে একটা কেএফসি নেবেন, কেএফসির ব্র্যান্ড, এই যে কেএফসির টোটাল ব্রাঞ্চের খরচ, ডেকোরেশন, প্রোডাকশন, সব কিছুর খরচ আপনার। খালি আপনি কি করবেন, ওই যে কেএফসির কাছ থেকে শুধু ফ্র্যাঞ্চাইজিটা একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিনে নেবেন, কি যে ভাই আপনার কেএফসির ব্র্যান্ডটা আমি ব্যবহার করে আমি এখানে ব্যবসা করতে চাই, এটাই হলো ফ্র্যাঞ্চাইজি। এবার বুঝছেন তো? অথবা ধরেন অ্যাডিডাস বা নাইকির মজার ব্যাপার জানেন তো? আপনারা তো দেখছেন নাইকি হলো একটা বিশ্ববিখ্যাত জুতার কারখানা, জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। মজার ব্যাপার কি জানেন? নাইকির তো নিজস্ব কোনো পণ্য উৎপাদন করা লাগে না, হাতে গোনা কিছু প্রোডাক্ট আছে তারা উৎপাদন করে, স্পেসিফিক কিছু প্রোডাক্ট। কিন্তু এই যে যত ক্যাটাগরির জুতা দেখেন নাইকির, ম্যাক্সিমাম জুতা এগুলো প্রোডাকশন করে কিন্তু অন্যরা। বলতে পারেন তাহলে নাইকির কাছে কিভাবে আসে? নাইকি এমন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছে যে মানুষ বিভিন্ন দামি দামি জুতা তৈরি করে নাইকির কাছে এসে ধর্ণা দেয় যে ভাই এই যে দেখেন এই জুতাটা আমি ডিজাইন করছি, এই জুতাটা আপনি তাহলে আপনার এই ব্র্যান্ড দিয়ে বেচেন। তো দেখেন নাইকি এমন একটা ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করছে, তার কোনো জুতা উৎপাদনের কোনো খরচ নাই, হ্যাঁ শুধু একটা ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করে বসে আছে। এবার মানুষ এই টাকা খরচ করে উৎপাদন করে, প্রোডাক্ট বানায়, জুতা বানায় নাইকির কাছে এসে বলে ভাই এই যে এই প্রোডাক্টটা আমি বানাইছি, দেখেন আপনার নাইকির লোগো লাগায়া এটা আপনি বেচতে পারেন কিনা। নাইকির যেগুলো পছন্দ হয় সেগুলো নেয়, নিয়ে নাইকির লোগো লাগায়া বেচা দেয়, নাইকি একটা লাভ নেয়, আর যে জুতা উৎপাদন করছে তার একটা লাভ দেয়, ঝামেলা শেষ। ফ্র্যাঞ্চাইজি আলাপ করতেছি, বুঝছেন তো ফ্র্যাঞ্চাইজি কি? আর একটা আলাপ করি, ধরেন দারাজ। এই যে দারাজের যে প্ল্যাটফর্মে অনেকে যে প্রোডাক্ট আপলোড কইরা প্রোডাক্ট বিক্রি করে যে প্রফিট করতেছে, দারাজের নিজস্ব কোনো খরচ আছে? দারাজের নিজস্ব কোনো উৎপাদনের খরচ আছে? নাই। দারাজে আইডি খুইলা নিজের পকেটের টাকা দিয়ে মানুষের প্রোডাক্ট উৎপাদন করে দারাজে আপলোড করে, এবং দারাজের এই কাস্টমার নেটওয়ার্কের মাধ্যমে সেল হওয়ার কারণে একটা প্রফিট কে পায়? দারাজ পায়। আর একটা প্রফিট কে পায়? যে উৎপাদন করছে সে পায়। আর একটা এক্সাম্পল দেয় যে ফুড পান্ডা সারা বাংলাদেশে এই যে এত এই ফুড পান্ডার পয়েন্ট, আমাদের খুলনার ডেডিকেটেড লিডার আমাদের অপু ভাই লিখছেন, ডেস্টিনি কি আগের ডেস্টিনি আছে? না, অবশ্যই নাই, এখন এর ডেস্টিনি হলো সুপার ডেস্টিনি। চমৎকার অপু ভাই, কনগ্রাচুলেশন। আজকে খুলনায় আপনি একটা ইশপ ওপেন করছেন, খুলনার খুলশা, রূপসী বা খুলশী এরকম একটা থানা হবে আর কি। যাই হোক, আপনাকে অভিনন্দন। এনিওয়ে, যেই কথাটা আমি কইতেছিলাম, ফুড পান্ডায় সারা বাংলাদেশে এত যে ফুড পয়েন্ট আছে, এই সকল ফুড পয়েন্টের ইনভেস্টমেন্ট কি ফুড পান্ডার? নো। এই যে আপনি একটা ফাস্ট ফুডের দোকান করলেন বা আপনি একটা হোটেল করলেন, আপনিই কিন্তু এবার ফুড পান্ডার লগে রেজিস্ট্রেশন করবেন যে ভাই আপনি আমার লগে রেজিস্ট্রেশনে আসেন, আমার প্রোডাক্ট আপনি বেচে দেন। ফুড পান্ডা এবার তার কাস্টমার নেটওয়ার্কের মাধ্যমে এই প্রোডাক্টটা বেচে দিতেছে। তো প্রোডাক্টটা যেহেতু বেচতেছে ফুড পান্ডা, এই জন্য সে একটা প্রফিট নিতেছে, আর কাস্টমার যেহেতু প্রোডাক্টটা উৎপাদন করতেছে এই জন্য সে একটা প্রফিট নিতেছে। এটাই হলো ফ্র্যাঞ্চাইজি। ও আচ্ছা, খুলনার রূপসা থানায় ইসব করছে আমাদের অপু ভাই, উনি লিখলো আর কি। তাহলে এখন দেখেন, এবার আসেন আমরা ডেস্টিনি ইশপটারে একটু মিলাই। ডেস্টিনি ইশপ মানে হইল, এইটাই হলো ডেস্টিনির ফ্র্যাঞ্চাইজি, ওয়ান কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি। মানে ডেস্টিনির ভিতরে আরেক ডেস্টিনি হইলেন আপনি ইশপ নিছেন মানে কি, এখন আপনিই ডেস্টিনি। খেয়াল করে দেখেন, প্রোডাকশন আপনি করতেছেন, যেমন ডেস্টিনির প্রোডাক্টের প্রোডাকশন কারা করতো? যারা শেয়ার হোল্ডার। প্রোডাক্ট মার্কেটিং আপনি করতেছেন, প্রোডাক্ট সেলস আপনি করতেছেন, প্রোডাক্টের প্রফিট আপনি পাইতেছেন। জাস্ট একটা প্রফিট ডেস্টিনিকে আপনার দিতে হইতেছে। কেন? কারণ কি, এই কাস্টমার নেটওয়ার্কটা কার? এই কাস্টমার নেটওয়ার্ক হলো ডেস্টিনির। অতএব ডেস্টিনির কাস্টমার নেটওয়ার্ক ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টটাকে বিক্রি করতেছেন। দ্যাটস ওয়াই আপনার উৎপাদন হইলেও পুরা প্রফিট আপনি নিতে পারবেন না, কারণ একটা অংশ ডেস্টিনিকে দিতে হবে, বিকজ কাস্টমারটা কার? ডেস্টিনির। এই যে ডেস্টিনির ফ্র্যাঞ্চাইজি বিষয়টা যদি কেউ বুঝে থাকেন, আপনি এই যে ধরেন ঢাকার এই ধরেন আপনার মতিঝিলে বা সেগুনবাগিচায় একটা কেএফসির ব্রাঞ্চের ফ্র্যাঞ্চাইজি নিতে যান, কয় টাকা লাগে একটু দেখেন। অথবা ধরেন এই যে উপভাইদের খুলনাতে, ধরেন খুলনার রূপসায় ধরেন আপনি বাটার একটা ফ্র্যাঞ্চাইজি নেন, বাটা জুতার, দেখেন কত টাকা লাগে। অথবা আপনি ধরেন নোয়াখালীর সেনবাগে আপনি ধরেন এই যে এই কেএফসির একটা ব্রাঞ্চ খুলতে যান না ভাই, দেখেন না কত টাকা লাগে। তো সেই তুলনায় ডেস্টিনি এই মুহূর্তে যেই মিনিমাম অ্যামাউন্টে এই ইশপের মাধ্যমে আমাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিতেছে, এটা কোনো টাকাই না। সামনে কনফার্ম থাকেন, যারা এখনো ইশপ লন নাই সামনে
এই দামে এসব পাইবেন না। সামনে দেখবেন এটার ডিমান্ড এত বাড়তে থাকবো, এটার ভ্যালু এত ক্রিয়েট হইব, আপনারা লাইন ধরে টাকা নিয়ে বৈশা থেকে ও ডেস্টিনির এসব নিতে পারবেন না। আজকে আমি কথাটা কইলাম, এটা লেখা রাখেন, বিশ্বাস না হলে লেখা রাখেন, 1 বছর পর ইনশাল্লাহ মিলাই নিয়েন। যেভাবে এই বিজনেসটা ফর্ম করতেছে এবং এইসব যে ফরম্যাটে আগাইতেছে, একটা সময় লাইন ধরে টাকা দিয়ে মাল্টিপারপাসে টাকা জমা দিতে চাইতেন, টাকা নিত না, সেই রকম অবস্থা হবে। ইসবের টাকা আপনি দিতে চাইবেন, নেওয়ার মতো সুযোগ ডেস্টিনির থাকবে না। যেমন এখন চাইলেই আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না এডিডাসের, আপনি চাইলেই এখন ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না কেএফসির। তো ডেস্টিনির ইসবটা ওই রকমই হবে। আলামিন ভাই লিখছেন, কেমন আছেন ভাই? জি ভালো আছি ভাই, ধন্যবাদ। অপু ভাই লিখছেন, আমরা এখন হক গলে ডেস্টিনি, আমরা ব্যবসা করবো বিনা পুঁজিতে। রাইট রাইট অপু ভাই, আমি আইতেছি, এই পয়েন্টেও আইতেছি। ইসবের আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, এটা নিয়ে আমি আলোচনায় আসতেছি। অপু ভাই অলরেডি হালকা ধারণা দিয়ে দিছে, বিনা পুঁজি আর কি। এনিওয়ে, তাহলে যেই কথাটা কইতেছিলাম, যারা এখন এইসব নেন নাই, পরে কিন্তু পস্তাইবেন যে বুঝবেন যে আসলে এত চমৎকার একটা সুযোগ ছিল, এত কম অ্যামাউন্টের মাধ্যমে এইসবটা নিলাম না। পরে লাইন ধরে বয়ে থাকবেন টাকা লিয়া, যে ভাই আমার এইসব দেন, কিন্তু আপনি হয়তো এইসব নাও পেতে পারেন। অ্যাজ লাইক এজ অ্যাডিডাস, নাইকি, কেএফসি, দারাজ, ওরা যেরকম এখন চাইলেই আপনি তাদের ফ্র্যাঞ্চাইজি ব্যবহার করতে পারবেন না, চাইলেই ফুডপান্ডার ফ্র্যাঞ্চাইজি ব্যবহার করতে পারবেন না, এইরকম পরিস্থিতি দেখবেন সামনে আসবে। এনিওয়ে, আমগো পরামর্শ যা দেওয়ার দিয়ে দিলাম, এখন মানলে মানবেন, না মানলে নাই, এটা আপনাকেও ব্যাপার, যা কর কইলাম। কারণ গত 15 দিনে ইসবের অ্যাক্টিভিটিস নিজে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো আপনাকে কইতেছি আর কি। এনিওয়ে, আমাকে কমরেড জনাব আশরাফুল আমিন, ওনার এই অসাধারণ এবং উদ্ভাবনীয় এই মার্কেটিং প্ল্যানের জন্য কথার মাঝখানে কমরেডের প্রতি একটা স্যালুট দিয়ে রাখি। অনারেবল কমরেড, অনারেবল সিও, আমগো তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন, কমরেড, আপনি আমগরে ভোক্তা থেকে উদ্যোক্তা বানায় ফেলাইছেন। আমরা এতদিন খালি প্রোডাক্ট সেল করছি আর লেবেল করছি আর সাইকেল করছি আর ম্যাচিং করছি আর ইনকাম করছি, আমরা ছিলাম ডিস্ট্রিবিউটর। এখন আমগরে আপনি এমএলএম ব্যবসায়ীর পাশাপাশি আমগরে উদ্যোক্তা হিসেবে, ট্রেডিশনাল ব্যবসায়ী হিসেবেও আমাদেরকে প্রতিষ্ঠিত করতেছেন আপনি এই ইসব কনসেপ্টের মাধ্যমে। কমরেড, আপনাকে লাল সালাম। এনিওয়ে, এইবার অপু ভাইয়ের কথায় আসি। অপু ভাই যে কথাটা কইতেছিল যে পুঁজি ছাড়া, এই যে এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ ইসপের জন্য, ডেস্টিনির এটা একটা দারুণ পয়েন্ট। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটা এক্সাম্পলের আগেও একবার দিছিলাম, আজকেও আবার একটু এক্সাম্পলটা দিই। শাহরুখ খান ধরেন, এই যে বলিউড তারকা শাহরুখ খান, অথবা ধরেন হলিউডের তারকা ধরেন জেসন স্ট্যাটহাম আছে, তারপর ধরেন আপনার আর্নল্ড শোয়ার্জনেগার, এই যে পুরনো যারা তারকা, বা এই যে এখন ব্র্যাড পিট সহ আরো অনেকে যারা আছে, লিওনার্দো ডিক্যাপ্রিও, মানে বলিউডের তারকার কয়েকটা এক্সাম্পল দিলাম, হলিউডের এক্সাম্পল দিলাম, বা ধরেন বাংলাদেশের ধরেন সাকিব খান। আচ্ছা বলেন তো, এই যে তারকারা, এদের ইনভেস্ট কি বলেন? এদের কোনো ইনভেস্ট আছে? ছবি বানাইতে যায় যারা নিজেরাই নায়ক, নিজেরাই প্রযোজক, সেই হিসাব আলাদা। কিন্তু এভারেজে বেসিক বিষয়টা কি? প্রডিউসার ছবি বানানোর জন্য পুঁজি বিনিয়োগ করে, নায়ক অভিনয় করে। তার মানে কি, যিনি চিত্রনায়ক বা যিনি সুপারস্টার, ওনার কিন্তু কোনো বিনিয়োগ নাই, উনি ফাও ইনকাম করতেছে। কেমনে? একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন, ছবি কেমনে বানাইতে হইব, ছবি বানানোর টাকা কই থেকে আইব, এই টেনশন নায়কের না প্রযোজকের? আবার এই ছবি বিক্রি কইরা টিকেটের টাকা কেমনে উঠব, টিকেটের টাকা কেমনে ম্যানেজ হইব, এই টেনশন কি নায়কের নাকি দর্শকের? মানে ছবি কেমনে বানানো হইব, এই টেনশন হইল প্রযোজকের, আর ছবি কেমনে দেখবো, এই টাকা কেমনে ম্যানেজ করবো, এই টেনশন দর্শকের। এখানে সুপারস্টার নায়কের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। নায়ক খালি তার ফেস ভ্যালুটারে ব্যবহার কইরা ছবিটাতে অভিনয় করতেছে, বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নিতেছে। এখন ছবির শেষে দর্শক যাইয়া টিকেটের টাকা ম্যানেজ করে কেমনে ছবি দেখবো, এই টেনশন নায়কের না। ছবির টাকা না উঠলে লস কার হইব, এই টেনশন নায়কের না, লস প্রডিউসারের। আবার ছবির টাকা ম্যানেজ করে একটা ছবি কেমনে বানাইবো, এই টেনশনও কার? প্রডিউসারের। নায়কের কোনো কি নাই, টেনশন নাই। তো এই ইসব কনসেপ্টের মাধ্যমে ডেস্টিনি এখন হয়ে গেছে সুপারস্টার। ডেস্টিনি এখন হয়ে গেছে কি? নায়ক, সুপারস্টার। প্রোডাকশন করবো কে? যে ইসব নিব, হ্যাঁ, তার মানে বিনিয়োগের টেনশন কার? যে ইসব নিছে তার। প্রোডাক্ট মার্কেটিং এর টেনশন কার? যে ইসব নিছে তার, কারণ কাস্টমার নেটওয়ার্ক ডেস্টিনি তারা দিয়ে দিছে। আবার এই প্রোডাক্টটা ডেলিভারি হওয়া না হওয়া, কাস্টমার পর্যন্ত পৌঁছানোর টেনশনের মূল দায়িত্ব কার? যে হিসাব নিছে তার। এখানে ডেস্টিনির কোনো হেডেক আছে? ডেস্টিনি সেই সুপারস্টার, তার ব্র্যান্ড ভ্যালু দিয়া সে এইবার একটা কনসেপ্ট দাঁড় করাই দিছে। এইবার
আপনি ইসব নিয়ে ব্যবসা করতে চাইলে আপনারই বিনিয়োগ করতে হবে, আপনারই কাজ করতে হবে, আপনাকেই প্রোডাক্টটা প্রান্তিক লেভেলে পৌঁছায় দিতে হবে, বিনিয়োগও আপনারই করতে হবে। মাঝখান থেকে একটা সুনির্দিষ্ট প্রফিট পেয়ে যাবে ডেস্টিনি, বিনা পুঁজিতে ডেস্টিনির ইনকাম। এই হলো ডেস্টিনি ইশপ। এবং এই কনসেপ্টের মাধ্যমে এটা একটা সাস্টেইনেবল সেট আপ এবং এটা একটা সাস্টেইনেবল কোম্পানি হিসেবে ডেস্টিনি এখন আরও শক্তিশালীভাবে কোমর শক্ত করে ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আমি একটা এক্সাম্পল দিই। এই যে গত 10-15 দিনে আমরা রমাদান ফুড প্যাকেজ যে আমরা বেচতেছি, দেখেন এই রমাদান ফুড প্যাকেজ যে আমরা বেচতেছি ইশপ নেওয়ার মাধ্যমে ডেস্টিনির 45 লাখ কাস্টমার এখন কাদের? আমাদের। আবার এই প্রোডাক্টটা যে আমরা বেচতেছি, বেচার মাধ্যমে সারা দেশে ডেলিভারির দায়িত্বটা কার? এটা আবার কাদের? আমাদের। কিন্তু এই প্রোডাক্টটা উৎপাদন এবং এই প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত পৌঁছে যাওয়ার মাঝখানে ডেস্টিনির যে আমরা একটা পয়েন্ট দিতেছি, পয়েন্ট মানে কি? টাকা। তার মানে দেখেন এই আমাদের ইশপের মাধ্যমে রমাদান ফুড প্যাকেজের এই যে ডেলিভারি কার্যক্রম চলতেছে বা যে প্রোডাকশন হইতেছে, এইখানে ডেস্টিনির 1 পয়সাও ইনভেস্টমেন্ট নাই, কিন্তু প্রফিট আছে। এটাই হলো ইশপের মজা। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন ডেস্টিনিকে কত সিকিউরড এবং কত সেফ একটা পলিসিতে নিয়ে যাইতেছে, বুঝতে পারছেন? এই মার্কেটিং প্ল্যানের অনেকগুলো অপশনের একটা অপশন খালি ইশপ, আরও আছে ডিসকাউন্ট পয়েন্ট, আর মার্কেটিং প্ল্যানে নতুন প্রোডাক্ট এবং আরও অন্যান্য বিষয় আছে, সেদিকে আমি আর গেলাম না। আমি শুধু আজকে আলোচনা করবো এই টোটাল বিশাল মার্কেটিং প্ল্যানের ছোট্ট একটা অংশ, ইশপটা নিয়ে। তাহলে দেখেন আমি বা আমরা বা যারা আমরা ইশপ নিয়ে কাজ করবো, সারা জীবন যত প্রোডাকশন করবো 1 টাকাও খরচ হবে না ডেস্টিনির, কিন্তু প্রফিট হবে ডেস্টিনির। এই যে এত চমৎকার একটা সিস্টেম, এত সাস্টেইনেবিলিটি এই প্রজেক্টে আছে, এর মাধ্যমে ডেস্টিনি একটা শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে শক্ত বুনিয়াদি একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায় যাইতেছে। এটা অনেকে টের পাইতেছে না। ওই কাকার মূর্খস্তদা দালাল যেগুলো, এগুলো তো মূর্খস্তদা, এগুলো আর কি বুঝবো? এগুলো তো হাউকাউ করে চিল্লায়, কয় কি করছে না করছে, বুঝে না তো। বেকুব আর মূর্খস্তদা কি বুঝবো কন? একটা কথা কই আপনাকে, এই যে 1-1.5 কোম্পানি করছে না, এই যে এই বেকুবগুলা। আচ্ছা, এই যে 1-1.5 কোম্পানি করছে, এই 1-1.5 কোম্পানির এই বেকুবগুলা ইশপ নিয়ে যদি ডেস্টিনির প্রোডাক্ট দেয়, ডেস্টিনির কোনো আপত্তি আছে? তাহলে দেখেন এই যে কাকায় যে 1-1.5 কোম্পানি করলো ভুগিঝুগি বাটপারি করে, এই কোম্পানিগুলোর প্রোডাক্ট বিক্রি করার জন্য তো ডেস্টিনিই যথেষ্ট। তাইলে এই কোম্পানিগুলোর প্রোডাক্ট বিক্রি করার জন্য যদি ডেস্টিনি যথেষ্ট হয়, তাইলে ডিটুকে অ্যাসোসিয়েটস করছিল কেন এই বাটপারে? হিসাব এবার বুঝতে পারছেন? কারণ ডেস্টিনি চালু করার কোনো নিয়তি তো এই বাটপারের ছিল না। এই বাটপারের নিয়ত ছিল ডেস্টিনির কার্যক্রমটাকে ধীরে ধীরে কলাপস করাইয়া এটার অল্টারনেটিভ হিসেবে ডিটুকে অ্যাসোসিয়েটস দাঁড় করাই দেওয়া। এর লেগে এসে ডেস্টিনি বাদ দেওয়া ডিটুকে অ্যাসোসিয়েটস চালু করছিল। বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে বেকু ভাই মুরুক্ষ চোদা, তোরা যে হাবিজাবি ভুগিঝুগি যে অমুক মার্কেটিং তমুক মার্কেটিং হ্যান করছিলি, তোরা এইসব নিয়ে অন ডেস্টিনির প্রোডাক্ট দিলে এই প্রোডাক্ট ডেস্টিনির কাস্টমার হিসেবে আমরা নিতে কোনো আমাকে আপত্তি আছে? তো আমাকে কমরেড জনাব আশরাফুল আমিন এই যে 1-1.5 কোম্পানির যেগুলা বেকুব টাকা টুকা দিয়া গত 12-13 বছরে ধরা খাইছে, এইগুলার পুনর্বাসনের লেগাও কিন্তু এই ইসব কনসেপ্টটা একটা জরুরি ভূমিকা রাখতে পারে। আমগো কমরেড কিন্তু তার মার্কেটিং কনসেপ্টের ভিতরে কিন্তু এদের বিষয়টাও কিন্তু ভাইবা রাখছে, এটা আমার ধারণা। আর এই ফৈকরাগুলা এই কমরেডরে গাইল্লায়। যাই হোক, এদের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় তো ভাই, মুখ দিয়ে গালি এসে পরে রোজা রমজানের মাস, কোনো গালাগালি করতে চাই না, আমরা আলাপে আসি। তাহলে দেখেন এই যে আবার আমাদের ইয়াতে দেখলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ, আমাদের এই যে শহীদুল ইসলাম খোকন ভাই, এই যে দেখেন উনি যে 10 পয়েন্টের আর একটা প্রোডাক্ট লঞ্চিং করছে, শ্যামাই টেমাই এগুলা কিছু প্রোডাক্ট দিয়া। দেখেন তো এই যে উনি ইসব নিয়ে যে ওনার প্রোডাক্ট লঞ্চিং করে প্রোডাক্ট সেল করতেছে, এখানে ডেস্টিনির কোনো ইনভেস্ট আছে? নাই। টোটাল ইনভেস্ট শহীদুল ইসলাম খোকন, উনিই করতেছে, প্রোডাক্টও উনিই সেল করতেছে, কাস্টমারের মানে তৃণমূল পর্যায়ে পৌঁছাই দেওয়ার কাজটা উনিই করতেছে। তার মানে শহীদুল ইসলাম খোকন টোটাল ইনভেস্টমেন্ট ওনার, প্রোডাকশনও ওনার, সবই ওনার, কিন্তু একটা প্রফিট কিন্তু ডেস্টিনি পাইতেছে। তাহলে দেখেন এই যে আমরা যারা রমাদান ফুড প্যাকেজ সেল করতেছি, শহীদুল ইসলাম খোকন ভাই উনি যে প্রোডাক্ট সেল করতেছে, বা যারা আমরা ইশপ নিছি বা আরও অনেকে যারা ইশপ নেবেন, আপনারা সারা জীবন কন্টিনিউ যত কোটি কোটি হাজার কোটি টাকার ব্যবসা করবেন, কিন্তু 1 টাকাও এখানে ডেস্টিনির ইনভেস্ট নাই। ইনভেস্ট আমার আপনার, আমরা যারা এইসব নেব তাদের, কিন্তু আমাদেরও লাভ আছে, আবার বিনা ইনভেস্টে ডেস্টিনিরও লাভ আছে। বিনা ইনভেস্টমেন্টে ডেস্টিনির লাভ, বিকজ নেটওয়ার্কটা তার। আর আমরা ডেস্টিনির একটা প্রফিট দিব এই জন্য যে আমাদের এই কাস্টমার নেটওয়ার্ক তো নাই, ডেস্টিনির কাস্টমার নেটওয়ার্ক ব্যবহার করে আমরা ব্যবসা করতেছি, তো ডেস্টিনির প্রফিট দিব না?
তাইলে দেখেন এই যে কনসেপ্ট, এই একটা কনসেপ্ট আপনি একটু স্টাডি করেন, আধা ঘন্টা সময় নিয়ে একটু ঠান্ডা মাথায় স্টাডি করেন, আপনি দেখবেন আগামীতে কয়েক হাজার ইশপের মাধ্যমে, কয়েক হাজার ইশপের সুযোগ আছে কিনা জানি না, কমরেডে তো কইছে একটা থানায় মাত্র একটা ইসবই মনে হয় দিব, তো সামনে হয়তো বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আরো বাড়তে পারে, আমি জানি না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। ধরেন 5,000 ইসবের 5,000 উদ্যোক্তা, তারা যদি এরকম 50 থেকে 1 লক্ষ প্রোডাক্ট, বিভিন্ন ক্যাটাগরি প্রোডাকশন করে উৎপাদন করে আর সেল করে, আপনি খেয়াল করে দেখেন ডেস্টিনি যদি নিজেদের কোনো পণ্য উৎপাদন নাও করে, খালি বৈশা থাকে, তারপরেও বিনা পুঁজিতে বিনা ইনভেস্টে ডেস্টিনির কি পরিমাণ প্রফিট হবে আপনারা খেয়াল করে দেখেন। আবার আমরা যারা এইসব নিছি আমাদেরও কিন্তু লস নাই, কারণ আমাদেরও তো ব্যবসা হইতেছে। আবার যিনি পয়েন্ট আপলোড করতেছে ওনারও তো লস নাই, ওনারও পয়েন্ট পাইতেছে। লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। বুঝতে পারছেন এবার বিষয়টা এইসব কি জিনিস? এর বাইরে আরেকটা বিষয় আপনাকে কই, ইশপের বাইরে আবার ডেস্টিনির নিজস্ব অনেক কোর প্রোডাক্ট সামনে আসবে না? যেমন ধরেন আমাদের যে ট্রেনিং প্যাকেজ, এটা ডেস্টিনির একটা কোর প্রোডাক্ট। আমার ধারণা ডেস্টিনির 15 থেকে 20টা বা 50টা কোর প্রোডাক্টই হয়তো বা এই মুহূর্তে আসবে, এর বেশি লাগবেও না। কারণ যেই পরিমাণে ইশপ নেওয়া হইতেছে এবং যেই পরিমাণে প্রোডাকশনের দিকে এই যে আমরা ওই কাস্টমার থেকে উদ্যোক্তা হয়ে যাইতেছি সবাই, ডেস্টিনিতে আগামীতে প্রোডাক্টের কোনো অভাবই হবে না। ওই আমাকে কমরেডের একটা কথা আমার খুব ভালো লাগে, উনি একটা কথা প্রায় কয় যে আমাদের ডিস্ট্রিবিউটর সংখ্যা থেকে আমাদের প্রোডাক্টের সংখ্যা বেশি হবে। কথা সত্য, ডেস্টিনির 45 লাখ ডিস্ট্রিবিউটর, তার তুলনায় 45 লাখের চেয়ে বেশি প্রোডাক্ট হবে, সেই দিন সামনে আসতেছে। তো যাই হোক, নিজের খায়া বনের মশার কত তারামো, এই ইশপের কথা আপনারা অনেকেই তো কন গত 15 দিনে, বিশেষ করে মানে অনেকেই কইছেন যে এটা কি, কেমনে কাজ করে, কি হইতেছে কিছুই বুঝি না। তো আশা করি কিছুটা হইলেও বুঝছেন ইশপ কি। চোখ বন্ধ করে ইসবের কনসেপ্টটা শুরু করে দেন, আর শুরু না করলে না, এটা আপনাকে ব্যাপার, পরে বুঝবেন আর কি। যারা এইসব এখনো শুরু করেন নাই এটা পরে বুঝবেন, আপনাকে ওটা আপনাকে বিষয়। আমার কওয়ার কথা আমি আপনাকে এটা কয়ে নিলাম। তাহলে এবার ইসবের ব্যাপারটা তো ক্লিয়ার হইল। তো ইসবের ব্যাপারের ক্ষেত্রে আমি ফাইনালি যে জিনিসটা বলবো যে ডেস্টিনির এবার দেখেন কত ক্যাটাগরিতে প্রোডাক্ট আসতে যাইতেছে। ডেস্টিনির নিজস্ব কোর প্রোডাক্ট, যেটা ডেস্টিনির শেয়ার হোল্ডার যারা, ওনারা উৎপাদন করে আমাদেরকে সেল করার জন্য দিবে। আবার ডেস্টিনি ইশপের মাধ্যমে এই যে হাজার হাজার উদ্যোক্তার মাধ্যমে আসতেছে এরকম হাজার হাজার ক্যাটাগরির প্রোডাক্ট, যেগুলো আমাদের মতো ইশপের যারা আছেন, যারা ইশপ নিয়েছেন, তারা এই প্রোডাক্টগুলো ডেস্টিনিকে দিতেছেন। আবার ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট, এই ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্টের মাধ্যমে সারা বাংলাদেশে যত দোকান রেজিস্ট্রেশন করা আছে ওইখান থেকে প্রোডাক্ট কিনলেও আপনারা কি পাইতেছেন? আমরা সবাই পয়েন্ট পাইতেছি। তার মানে এই যে বিশাল একটা ডিসকাউন্ট পয়েন্ট, এটার মাধ্যমে কিন্তু একটা প্রোডাক্টের কোর লাইন আছে না? এর বাইরে আরও অন্যান্য অনেক ক্যাটাগরিতে সামনে দেখবেন অনেক ধরনের প্রোডাক্টের সমাহার হবে ডেস্টিনিতে। আমি যেমন ধরেন এই যে রমাদান ফুড প্যাকেজটা, যেটা আমি খুব এনজয় করতেছি, যেমন আমাদের অনেক ডিস্ট্রিবিউটর তারা ধরেন আপনার ডেস্টিনির প্রোডাক্ট লাইনের অনেক প্রোডাক্ট হয়তো বা তারা নেয় নাই, কিন্তু এটা তার প্রয়োজন, কারণ সে দেখছে আচ্ছা রমজানের বাজার তো এমনও করতে হবে, এমনও করতে হবে, তো এখান থেকে নিয়ে নিলাম, বাজার হইলো, আমার সেন্টারও অ্যাক্টিভ হয়ে গেল। কি মজার একটা বিষয়। আবার দেখেন এই একই প্রোডাক্ট দিয়ে আপনারাও যদি এরকম প্রোডাক্ট নিজেরা একটা প্রোডাক্ট লঞ্চিং করেন, ওই একই প্রোডাক্ট দিয়ে আপনি সেন্টারও অ্যাক্টিভ করতে পারবেন, আবার ওই একই প্রোডাক্ট দিয়ে আপনি আবার প্রি কাস্টমারও তৈরি করতে পারবেন। 10 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে প্রি কাস্টমার করা যায় না? এটাও কিন্তু করতে পারবেন। অতএব এই সার্বিক প্রেক্ষাপটে এই মার্কেটিং প্ল্যানটা এতটা মানে যুগোপযোগী একটা মার্কেটিং প্ল্যান, এটার সাথে আমি আর কোনো মার্কেটিং প্ল্যান এখন, আমি অবশ্য অনেক মার্কেটিং প্ল্যান, অনেক কোম্পানির মার্কেটিং প্ল্যানই তো দেখছি, কিন্তু এই রকম একটা যুগান্তকারী এবং এত অত্যাধুনিক মার্কেটিং প্ল্যান আমি এখনও পর্যন্ত কোনো মার্কেটিং কোম্পানির মধ্যে দেখি নাই, যেখান থেকে আপনার এমএলএম এর মাধ্যমে আপনি ব্যবসা করতে পারতেছেন। আপনি এমএলএম ব্যবসা করবেন না, আপনি ইশপ নিয়ে শুধু ট্রেডিশনাল ব্যবসা করবেন, সেটাও আপনার পক্ষে সম্ভব। আপনি ট্রেডিশনাল ব্যবসা আপনি এই না করে আপনি ধরেন করতে চাচ্ছেন, ডিসকাউন্ট পয়েন্টের মাধ্যমে শুধু কেনাকাটা করছেন, সেটাও সম্ভব। হাবিব নামে হাবিব ভাই লিখছেন, আমার ভাই অ্যাপস কি হবে? আমাদের অ্যাপসের ব্যাপারটা হাবিব ভাই বুঝলাম না, আপনি কি মোবাইল অ্যাপের কথা বলছেন? মোবাইল অ্যাপের কথা যদি বলে থাকেন, মোবাইল অ্যাপস তো অলরেডি আমাদের হয়ে গেছে। গুগল প্লে স্টোরে গেলেই তো আপনি এই ডেস্টিনি উদ্যোক্তার মোবাইল অ্যাপস পাবেন, ওই যে ডিসকাউন্ট পয়েন্টের যেটা। এর বাইরে আমাদের ইশপের বিষয় বা অন্যান্য বিষয় যেটা, এগুলো ধীরে ধীরে সামনে আরও অনেকগুলো কাজ হইতেছে বা আরও অনেকগুলো কাজ হবে ধীরে ধীরে, ইনশাল্লাহ এটা আপনারা জেনে যাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, এই বর্তমান কার্যক্রমগুলো বোঝার জন্য খালি ফোনে ফোনে খালি জিগাইলেই ভাই হইব না।
আপনাকে অফিসে আসতে হবে। এনিওয়ে, তাইলে ইসবের ব্যাপারটা নিয়ে আজকে প্রাথমিক একটা আলোচনায় আশা করি বুঝতে পারছেন। আমি এটা নিয়ে আরও কিছু কাজ করতেছি, কারণ ইসবের গভীরে যত ঢুকতেছি ততই বুঝতেছি যে আসলে এই কনসেপ্টটা কত চমৎকার। তো আসলে যতটুকু গভীরে ঢুকবো ঠিক অতটুকুই আসলে জিনিসগুলো ধীরে ধীরে আমি জানবো, এবং যতটুকু ধীরে ধীরে জানবো ঠিক অতটুকুই আপনাদের এই কনসেপ্টটা শেয়ার করবো। দ্যাটস ইট। তো আসেন এবার আমরা আমাদের অন্য আলোচনায় চলে যাই। এখানে আমি একটা পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব, যে অনেকেই ফোনে জিগান যে কোম্পানির আপডেট কি। ভাই, ডেস্টিনির এখন আর কোনো আপডেট নাই। আপডেট যা দেওয়ার দিয়ে দিছে, আর কোনো আপডেট নাই। কথা সত্য। খালি ফোন করে অনেকেই কন যে ডেস্টিনির আপডেট কি, ডেস্টিনির আপডেট কি। ভাই, আর কি আপডেট চান? কোম্পানি কি সার্ভার চালু করে দিছে। প্রোডাক্ট লাইনে প্রোডাক্ট আছে। ইশপের মাধ্যমে অনেকের কাছ থেকে প্রোডাক্ট পাইতেছেন। ডিসকাউন্ট পয়েন্টের মাধ্যমে অনেকের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবল না, আছে। এর বাইরে সেল করলে কমিশন পাইতেছেন, বিকাশে টাকা ঢুকে প্রোডাকশনের কার্যক্রম, কমিশন, প্রোডাক্ট। আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব মঞ্জুরুল মোর্শেদ ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগে, প্রোডাক্ট, সার্ভিস, কমিশন, এই তিনটা ওকে। তো একটা মার্কেটিং কোম্পানি ওকে, আর কি দরকার? আপনারা যে খালি আপডেট খুঁজেন, ভাই আর কি আপডেট চান? আপনি প্রোডাক্ট আছে, সেল করলে কমিশন পাইতেছেন, আজকে সেল করছেন, স্টেটমেন্ট জেনারেট হইতেছে, কালকে ঘুম থেকে উঠে দেখবেন আপনার বিকাশে কমিশন ঢুকে গেছে। তো আপনি আর কি আপডেট চান ভাই? খালি বিনিয়োগের টাকাটা ফেরত পাওয়া ছাড়া আর কি কাজ বাকি আছে বলেন? খালি যে বলেন ডেস্টিনির আপডেট কি, ভাই ডেস্টিনির আর কোনো আপডেট নাই, সব আপডেট দিয়ে দিছে। এখন খালি টাকা ফেরতের কাজটা বাকি, এছাড়া আর সবই ওকে। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, কালকে রাত 3টার সময় ওই যে আমাদের দুবাইয়ের ইকবাল ভাই, ওনার সেন্টারে 10 পয়েন্ট আপলোড করে ওনার সেন্টারটা অ্যাক্টিভ করে দিলাম, ওনার ডিস্ট্রিবিউটরশিপটা এগ্রিমেন্টটা কনফার্ম করে দিলাম। তাহলে দেখেন তো, রাত 3টা বাজেও কিন্তু কাজ করতেছি। আমি গত এপিসোডে আমি কইছিলাম যে ফেসবুক চালাই থেকে ট্রেনিং লাগে। ফেসবুক চালানোর জন্য যেরকম কোনো ট্রেনিং লাগে না, ফেসবুক চালানোর জন্য যেরকম ওই ফেসবুকের অফিসে যাওয়াটা বাধ্যতামূলক না, ফেসবুক চালানোর জন্য যেরকম জাকারবার্গকে ফোন দেওয়ার দরকার নাই, ডেস্টিনির বর্তমান কনসেপ্টটা সেম। আমি গত 22-23 দিন ধরে কিন্তু এই ইশপের কাজ নিয়ে দৌড়াদৌড়ির কারণে ডেস্টিনি অফিসে যেতে পারতেছি না। কিন্তু দেখেন, আমার ব্যবসা কি বন্ধ আছে? আমার কাজ কি বন্ধ আছে? পয়েন্ট কি বন্ধ আছে? বিকাশে কমিশন ঢুকা কি বন্ধ আছে? তার মানে অফিসে যে যাইতে হবে না তা না, অফিসেও অবশ্যই যাবেন। মানে আমি কনসেপ্টটা বোঝানোর সুবিধার্থে কইতেছি। ফেসবুক যেরকম আপনি এখানে বসে চালাইতেছেন, জাকারবার্গ কই আছে, ফেসবুকের হেড অফিস কই, আর আপনি কই, কিন্তু সমস্যা নাই, লাইক, পোস্ট, কমেন্ট, শেয়ার সবই করতেছেন। সেম ডেস্টিনির অফিস কই, মালিক পক্ষ কই, আর আপনি কই, দ্যাট ডাজেন্ট ফ্যাক্ট। আপনি আপনার অ্যাপস নিয়ে আপনি আপনার কাজ চালাই যান না ভাই। আপনি খালি কন আপডেট কি। আপনাকে কাজটা বুঝে নিতে হবে এবং কাজটা শুরু করে দিতে হবে। আপনারা যারা আপডেট খুঁজেন, আপনাদের সাথে আমাদের পার্থক্য হইল কি জানেন? আপনারা খালি আপডেট খুঁজতেছেন, কাজ শুরু করেন নাই। আমরা আপডেটও খুঁজতেছি, পাশাপাশি কাজও করে যেতেছি। এনিওয়ে, আবার অনেকেই কন টাকা ফেরত দিবে কবে? ভাই, টাকা ফেরত দিবে কবে এইটা তো কোম্পানির দায়িত্ব, ঠিক আছে। পাশাপাশি মাঝে মধ্যে আপনি অফিসে আইসা কি হইতেছে, ক্যা হো রাহা হে, এটা বোঝার লেগে মাঝে মাঝে আপনারা যে অফিসে একটু আইবেন, এটা তো আপনার দায়িত্ব। আহেন না তো। আমি আর কিছু হোক না হোক অন্তত প্রতি শুক্রবারে একবার হইলেও যাওয়ার চেষ্টা করি সপ্তাহে। যদিও গত 15-20 দিন ধরে আমি ওদিকে যেতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে, বাট আমি এটা চেষ্টা করি। আপনি সপ্তাহে একবার ডেস্টিনির অফিসে আইসা নিজের চোখে সরেজমিনে পুরো বিষয়টা যখন দেখবেন, তখনই তো আপনি বুঝতে পারবেন যে আসলে কোম্পানি কোন দিকে যাইতেছে। ফোনে আপডেট নিয়ে ভাই আপনার কি অ্যাকচুয়াল বিষয়টা জানতে পারবেন? ঢাকার বাইরে যারা আছেন তাদের কথা আলাদা, ঢাকার ভিতরে যারা আছেন সপ্তাহে অন্তত একবার তো শুক্রবারে আলি সেন্টারে আসা উচিত। আর ঢাকার বাইরে যারা আছেন আপনারা ফোন কমিউনিকেশন করতেছেন, ঠিক আছে। আর এই গ্লোবালাইজেশনের যুগ, এই যে গতকালকে দেখলাম আমাদের খুলনা বিভাগের সকল এনএফসি কার্ড হোল্ডারদের নিয়ে কিন্তু কি হয়েছে, জুম মিটিং হয়েছে। তার মানে এইভাবে আমাদেরও জুম মিটিং হয়, সাপ্তাহিক জুম মিটিং বা বিভিন্ন পর্যায়ের প্রোগ্রাম হয়, এখান থেকে ধীরে ধীরে জেনে নেওয়ার ব্যাপার আছে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা এইসব কনসেপ্ট কি, তারপরে ডিসকাউন্ট পয়েন্ট কি, ডেস্টিনির এই বর্তমান প্রেক্ষাপটটা কিভাবে আসলে ফাংশন করতেছে, বিনিয়োগের প্রক্রিয়াটা কতদূর, এই সামগ্রিক বিষয়গুলো জানতে গেলে ডেস্টিনির কাছে আসেন। সেটা সরাসরি অফিসে হোক বা সংশ্লিষ্ট
জেলা বা বিভাগের মিটিংগুলো হোক বা দায়িত্বশীল হোক, আর এই যে বিভিন্ন জেলায় জেলায় দায়িত্বশীলদের যে দেওয়া হয়েছে তাদের সাথে যোগাযোগ করেও তো অনেক তথ্য নিতে পারেন। সবচেয়ে বড় কথা যেটা কি জানেন, আপনাকে ঘাটতে হবে। ফেসবুক যেরকম আপনারা কেউ শিখাই দেয় নাই, আপনি ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করে একটু একটু ঘাটছেন, দেখছেন কেমনে লাইক করতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, কেমনে পোস্ট করতে হয়, এগুলো আপনি খুঁজে খুঁজে বাইর করছেন। তো সেম আমাদের সার্ভারে ঢুকে আপনার ইউজার আইডিটা তৈরি করে আপনি দেখবেন যে এখানে কি কি আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, বিন ভিভি আপলোড আছে, প্রোডাক্ট সার্ভিস রিকুইজিশন আছে, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস সেলস আছে, এই যে অনেকগুলো বিষয়, এগুলো খুঁজে খুঁজে তবে আপনারা বাইর করতে হবে। এখন এগুলো যদি খুঁজে খুঁজে বাইর না করে ওই মূর্খ চোদাগুলো এক এক সময় এক একটা বিভ্রান্তিকর কথা কয় আর কনফিউশনে যদি বসে থাকেন তাহলে হবে? ওই যে অমুক ছাড়া হবে না, তমুক ছাড়া হবে না, এই যে মূর্খ চোদারা যেগুলো কয়, ওই বেকুবগুলা, ওই তোকে দেখ তোকে বাপ ছাড়া এখন সব চলে, তোকে বাপ ছাড়া এখন ডেস্টিনি চালু, প্রোডাক্টও চলে, সেলও হয়, কমিশনও পায়, সিস্টেমও চলে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা আমরা এখন কি করি, প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা আমরা আগে মোবাইলে ফেসবুকে ঢুকি আর বিকাশের মেসেজটা চেক করি বিকাশে কোনো টাকা ঢুকলো কিনা। তো সবই তো ওকে ভাই, এখন বাকি কাজ যেটা সেটাকে আপনাকে আগায় নিতে হবে। আপনি দেখেন 2011 সাল 12 সালের কথা ধরেন 2012 সাল বা 2010 সাল, ডেস্টিনির রমরমা ব্যবসা আপনি জয়েন করছেন। এখন জয়েন করার পরে আপনি যদি বলেন ভাই কোম্পানির আপডেট কি, তাইলে হবে? জয়েন করার পরে আপনাকে কাজটা করে যেতে হবে, আপডেট আপনাকে তৈরি করতে হবে। এই যে আমরা রমাদান ফুড প্যাকেজ রেডি করে কাজ করতেছি, এটা আপডেট। এই যে আমাদের খোকন ভাই যে একটা প্রোডাক্ট রেডি করে কাজ করতেছে, এটা আপডেট। আমাদের সম্ভবত রাজশাহীতে আমাদের জুয়েল জব্বার ভাই, উনিও সম্ভবত এই জাতীয় কিছু প্রোডাক্ট নিয়ে উনি শপে কাজ শুরু করছে, এটা একটা আপডেট। আপনি যে অফিসে যাবেন, এটা একটা আপডেট। আপনি 10 পয়েন্টের একটা প্রোডাক্ট আপলোড করবেন, এটা আপডেট। আপনি একটা এনএফসি কার্ডের অর্ডার করবেন, এটা আপডেট। আপনি একটা 500 পয়েন্টের প্রোডাক্ট সেল করবেন, ম্যাচিং করবেন, এটা আপডেট। মানে 2012 সালের আপডেট, 2012 সালের আগের হিসাব করেন, ধরেন 2010 সাল, আপডেট কে দিত? কোম্পানি দিত না আপডেট আপনি তৈরি করতেন? পিএইচডি কে হইতো? কোম্পানি বানাইতো না আপনি হইতেন? ডায়মন্ড কে হইতো? কোম্পানি বানাইতো না আপনি হইতেন? সাইকেল কে করতো? লেভেল কে করতো? সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড কে হইতো? কোম্পানি বানাইতো না আপনি হইতেন? মানে কোম্পানি সকল সেট আপ রেডি করে বসে ছিল, আপনি কাজ করে 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 সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড হয়েছেন 12 সালের আগে। তো এখনো তো সেম, কোম্পানি সব রেডি করে বসে আছে, আপনি এবার কাজ করে 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 আপনার পজিশনটা আগে নেবেন। তো ভাই আপডেট তো আপনি পয়দা করবেন, কোম্পানির আর কাছ থেকে আর কি আপডেট চান? কোম্পানির কাছে আর কোনো আপডেট নাই, সব আপডেট আম করে দিয়ে দিছে। এখন বাকি আপডেট পয়দা করতে হবে আমাদের। কোম্পানির কাছে খালি আমাদের একটা জিনিসের আপডেট জানা বাকি, টাকাটা কেমনে পাবো। তো এটা নিয়ে তো কাজ চলতেছে, অডিট হইতেছে। তো এগুলো বিস্তারিত জানার জন্য অফিসে আসেন। আর একটা বিষয় আপনাগুলো আর একটু ফাটাফাটি করে লই, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমগো শুভাকাঙ্ক্ষী, অনেকেই দেখলাম বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট না পাইয়া নেগেটিভ অ্যাপ্রোচ করতেছেন। ভাই এটা খুবই দুঃখজনক। 12 বছর লাখ লাখ কোটি কোটি টাকা মাল্টিপারপাসে পড়ে রয়েছে, 12 বছর ধরে এই টাকা পাইতেছেন না, হেডে নেওয়ার সমস্যা নাই। ট্রি প্ল্যান্টেশনে লাখ লাখ টাকা বিনিয়োগ করে রাখছেন, 12-13 বছর হয়ে গেল, টাকা এখনো পাইতেছেন, এটা সমস্যা নাই। কিন্তু বর্তমান কনসেপ্টে 400 টাকার একটা সাবান কিনে রাখছিলেন, হেডা না পাইয়া পুরো দুনিয়া উল্টে ফেলাইতেছেন, এটা দুঃখজনক ভাই। অনেকে দেখলাম নেগেটিভ অ্যাপ্রোচও করতেছেন, এটা দুঃখজনক। আমাদের বর্তমান সিস্টেমে সবাইকে স্বাভাবিকভাবে কাজ করতে পারতেছে, আমাদের ম্যানেজমেন্টে যারা এদিক থেকে বাটপার গোষ্ঠী আইনিভাবে ঝামেলা করতেছে, টাকা টুকা খরচ করতেছে, এই নেগেটিভ ইমপ্রোচ করতেছে, বিভিন্নভাবে অনেকে বিভ্রান্ত করে রাখতেছে, তারপরে একটা ইকোনমিক্যাল একটা জটিলতার ভিতর দিয়ে সকল কিছু মিলায়া অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট এই ব্যবসায়িক কার্যক্রম চালাই নিতেছে। তো সেই ক্ষেত্রে আপনি লাখ লাখ টাকা মাল্টিপারপাসে আর ট্রি প্ল্যান্টেশনে পড়ে রয়েছে, এটা এখনো পান না, এটাতে সমস্যা নাই। কিন্তু 400 টাকা সাবান কেন পাইতেছেন না, এটা নিয়ে চিল্লাইয়া ভাড়াই লইতেছেন। 500 টাকা, 600 টাকা, 1000 টাকা, 2000 টাকার জিনিস কেন পাইতেছেন না, এটা নিয়ে চিল্লা মাঠ গরম করে ফেলাইতেছেন, ম্যানেজমেন্টের সাথে রাফ অ্যাটিটিউড করতেছেন। অথচ লাখ লাখ কোটি কোটি টাকা মাল্টিপারপাসের পড়ে রয়েছে, এখন এটা পান না, হেরে নিয়ে খবর নাই। তো আমি বলবো আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন করব যে আমাদের ম্যানেজমেন্টকে কাজটা করার জন্য আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং তাদের কাছ থেকে আমরা কৌশলে এবং ভদ্রভাবে পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে আমাদের কাজগুলো আমরা কি করব বের করে নিব। এই যে আমাদের হেড অফ আইটি জনাব একেএম শহীদুল হক বাবু, ওনারে যে আমি কি পরিমাণ মানে সার্ভিস ওনার কাছ থেকে নেই, কি পরিমাণ ওনারে বিরক্ত করি, এটা ওনারে জিজ্ঞেন। দিন নাই রাত নাই, রাত 2টা 3টা 4টা যখনই ওনারে হোয়াটসঅ্যাপে আমি যে কোনো একটা জিনিস সার্ভিস চাই, উনি সাথে সাথে এই সার্ভিসটুকু কিন্তু কি করে দিয়ে দেয়। আমাদের কমরেড বা অন্যান্য যারা যারা আছে, এরা অত্যন্ত ডিস্ট্রিবিউটর বান্ধব একটা ম্যানেজমেন্ট। এটা তো এত চমৎকার এবং এত ডিস্ট্রিবিউটর বান্ধব একটা ম্যানেজমেন্ট পাওয়ার পরেও যদি এই 200 টাকা, 300, 400, 500, 1-2 হাজারের প্রোডাক্ট এখনো পাই নাই, এটা নিয়ে যদি আমরা
নিজেদের মানে এই ব্যবহারের পরিচয়টা দেই, এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে এই ব্যাপারটা সংযমের সাথে ডিল করেন এবং আমাদের এই ডিস্ট্রিবিউটর বান্ধব ম্যানেজমেন্টের সাথে সংযমের সাথে আসেন আমরা এটা আচরণটা করি। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এবং অনেকগুলো সীমাবদ্ধতা এই বর্তমান ম্যানেজমেন্টের আছে। অনেক জায়গায় হয়তো বা সঠিকভাবে সঠিক দায়িত্বটা বা সঠিকভাবে সঠিক কমিটমেন্টটা রাখা যাইতেছে না, কিন্তু যতটুকু এই ম্যানেজমেন্ট যতটুকুই রাখতে পারছে আসেন অতটুকুই আমরা সার্ভিস মেনটেন করি। আর যতটুকু এই মুহূর্তে এই ম্যানেজমেন্ট কমিটমেন্ট রাখতে পারতেছে না, তার জন্য ম্যানেজমেন্টের অদক্ষতা দায়ী না, তার জন্য এই ম্যানেজমেন্টের কোনো দায় নাই। দায় হলো এই উদ্ভূত এবং এই নেগেটিভ সিচুয়েশন। তো দয়া করে কেউ এই পরিবেশটারে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যায় না এবং নেগেটিভ কোনো আচরণ না করাটাই আমি মনে করি আমাদের জন্য উত্তম হবে। আর এই প্রতিষ্ঠানের এই বর্তমান যে প্রেক্ষাপট, আমি আপনি কাজ করি বা না করি, ডেস্টিনির ব্যবসা কিন্তু ঠিকই দাঁড়ায় যাবে, ডেস্টিনি কিন্তু ঠিকই দাঁড়ায় যেতেছে। এখন হুদাই মাঝখান থেকে আপনি উল্টাপাল্টা কইরা কি দরকার নিজে কালার হওয়ার, আর কি দরকার এই নিজেদের ভিতরে এই ধরনের মনোমালিন্য করার। এই সামান্য কিছু প্রোডাক্ট আমি এই যে অনেকেই দেখতেছি, সামান্য কিছু প্রোডাক্টের হয়তো বা জটিলতা আছে, যেটা সকলে মিলে 10,000 টাকার প্রোডাক্টও মনে হয় ডিউ হবে না, যেটা এখনো কাস্টমার পায় নাই। এটা নিয়ে যদি ভাই তুল কালাম কাণ্ড হয়, লাখ লাখ কোটি কোটি টাকা আমরা ফালাই রাখছি মাল্টিপারপাসে আর ট্রি প্ল্যান্টেশনে মিয়া। যাই হোক, আপনারা শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষ, আপনারা অনেক সময় দাবি নিয়ে আমারে ফোন দেন, এই কারণে আমিও দাবি নিয়ে অনেক কথা একটু কয়ে লাইলাম, কেউ আবার মনে কিছু নিয়েন না। এবং প্রতিষ্ঠানের স্বার্থে আমরা যেরকম এই ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম সার্ভার চালু হওয়ার আগে আমরা যেরকম সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি, আসেন এখনো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজকে চালাই নিয়ে যাই, তাহলেই কিন্তু এই ডেস্টিনির ব্যবসা আরো গতিশীল হবে। আর বাটপার গোষ্ঠী এখন যেরকম দড়ির উপর আছে দেখেন না, ওইগুলো আরো দড়ির উপর থাকবো, ওগুলো ইন্দুরের গর্তে ঢুকবো। এই বাটপার গুলোর কথা বাদ, ওইগুলোর কথা কইলেই চান্দি গরম হয়ে যায়, এর লিগে ওদিকে যাইতে চাই না। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন আপনার প্রতি, কারণ আপনার এই কনসেপ্টটা নিয়ে যত কাজ করতেছি, আপনার এই কনসেপ্টের যত গভীরে ঢুকতেছি, ততই এটার বিউটিটা বুঝতেছি। পাশের বাড়ির বিউটি না, কিন্তু মার্কেটিং প্ল্যানের বিউটি। যতই এই মার্কেটিং প্ল্যানটা নিয়ে কাজ করতেছি ততই বুঝতেছি আসলে এটার ডেপথ কতটুকু। এটার ডেপথ ভাই বিশাল। আপনি জাস্ট এটাকে নিয়ে আগাই যান। মানে আপনি ঢাকা থেকে চিটাগাং যাইবেন, ঢাকা থেকে চিটাগাং দেখতে পারবেন না, তো যাত্রাবাড়ি থেকে আপনি বড়জোর কি পারবেন, কাশপুর পর্যন্ত দেখতে পারবেন, তো কাশপুর পর্যন্ত যান। কাশপুর যাওয়ার পর আপনি এবার মদনপুর দেখতে পাবেন, এবার মদনপুর পর্যন্ত যান। মদনপুর যায় এবার আপনি দাউদকান্দি ব্রিজ দেখতে পারবেন, দাউদকান্দি পর্যন্ত যান। এইভাবে আপনি চলে যাবেন কক্সবাজার। তারপরে ঢাকায় বসে যদি বলেন কক্সবাজার দেখি না কেন, তাহলে তো হবে না। তো সেম এই টোটাল মার্কেটিং প্ল্যানের পুরোটা তো এখনো বুঝি না, এটা বলার দরকার নেই। যতটুক বুঝছেন ওটুক নিয়ে কাজ করে যান। তো যাই হোক, অনারেবল কমরেড আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন, আমাদের এই নবযুগের সূচনায় আপনি যে মার্কেটিং প্ল্যানটা আমাদেরকে দিছেন, এটা একটা অসাধারণ মার্কেটিং প্ল্যান, এত কোনো সন্দেহ নাই। কমরেড, আপনার প্রতি লাল সালাম এবং আপনাকে আবারও সংগ্রামী স্যালুট জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই বর্তমান ম্যানেজমেন্টে যারা কাজ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড হিসেবে যারা আছেন, হেড অফ অপারেশনাল দায়িত্বে যারা আছেন, আপনাদের প্রতি। এর বাইরে যে 12 জন শেয়ার হোল্ডার ঐক্যবদ্ধ হয়ে এই মাস 3 আগে ব্যবসা চালু করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, বিদেশ থেকে যে পরিমাণ সহযোগিতা করে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেই 3 জন ফাউন্ডার ডিরেক্টরের প্রতি। অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের এই দূরদর্শী নেতৃত্ব এবং দূরদর্শী যে সাপোর্ট 2018 সালের পরে তলবি সভার পর থেকে যেভাবে দিয়ে আসছেন, সেই সার্ভিস এবং এই সাপোর্ট এবং ইকোনমিক্যাল যে ব্যাকআপ আপনারা দিয়ে গেছেন, আপনাদের এই ভূমিকাটুকু না থাকলে ডেস্টিনি আজকে এত দূর আসতো না। সো আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রয়াত মুরব্বী, যিনি প্রায়ই বলতেন যে আমি আমার জীবদ্দশায় ডেস্টিনিকে চালু করে বিনিয়োগের টাকাটা ফেরত দিয়ে যেতে পারলে শান্তি পেতাম। তো যাই হোক, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আশা করি ওপারে থেকে উনি আমাদের এই ব্যবসায়িক কার্যক্রম দেখে
মিটি মিটি হাসতেছেন, এবং আমরা যখন ইনশাআল্লাহ ডেস্টিনির টাকা ফেরত দেওয়া শুরু করব, আমাদের ম্যানেজমেন্ট যখন বিনিয়োগের টাকা ফেরত দেওয়া শুরু করব, আশা করি সেই ওপারে থেকে আমাদের প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আশা করি ওপারে থেকে উনি মিটি মিটি হাসবেন এবং তৃপ্তির ঢেকুর তুলবেন। তো যাই হোক, পরম করুণাময়ের কাছে আজকের এই রমজান মাসে ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, পীর প্রতীক অবসরপ্রাপ্ত, আল্লাহ ওনাকে সহি সালামতে রাখুন এবং ওনাকে বেহেশত নসিব করুন, এই প্রত্যাশা করছি। আর আরেকজন ব্যক্তিকেও ধন্যবাদ দিব, জনাব শামসুল হক ভুইয়া, প্রয়াত আমাদের সিইও ছিলেন। উনিও আসলে ডেস্টিনির আজকের এই পর্যায়ে আসার পেছনে ওনার বিতর্কের অনেক বিষয় থাকতে পারে, ওইদিকে না গেলাম, বাট এই পর্যায়ে আসার পিছনে উনিও ইকোনমিক্যালি অনেক সাপোর্ট দিয়েছেন। এই আলিস সেন্টারের অনেকগুলো ইকোনমিক্যাল সাপোর্ট উনিও দিয়েছেন, উনিও প্রয়াত হয়েছেন, ওনারও রুহের মাগফিরাত কামনা করছি। এবং একই সাথে এই ৪৫ লক্ষ মানুষের রুটি রুজির ক্ষেত্রে উনি যে ভূমিকাটা রেখেছিলেন ওই ক্রুশিয়াল মোমেন্টে, সেই শামসুল হক ভুইয়া, আমাদের সাবেক সিইও যিনি ছিলেন মরহুম শামসুল হক ভুইয়া, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি। পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের যে সকল দায়িত্বশীলরা সেই 2018 সাল থেকে শুরু করে এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে বিনিয়োগকারী এবং ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করেছেন, এবং একটা ক্রুশিয়াল মোমেন্টে ঝুঁকির মুখে ডেস্টিনির কার্যক্রমকে আগাই নিয়ে গেছেন। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই আছেন, সাইদ ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ আরও যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা ওই সময় ঝুঁকি নিয়ে আলিস সেন্টারের কার্যক্রমগুলোকে কন্টিনিউ করে গেছেন, যার ধারাবাহিকতায় আজকের এই ডেস্টিনি, এবং এই প্ল্যাটফর্মে বসে এখন আমরা ব্যবসা করতেছি, কথা বলতেছি। তো সেই বিপ্লবী এবং দায়িত্বশীল সাহসী সেই ডিস্ট্রিবিউটর লেভেলের সেই পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতিও স্যালুট। এর বাইরে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে বিভিন্ন ইন্টারনাল সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা বিভিন্নভাবে প্রোডাক্ট, সার্ভিস এবং কমিশন এবং সার্বিক বিষয়ে ডেস্টিনির বর্তমান প্রেক্ষাপটে সিরিয়াসলি এঙ্গেজ হয়ে কাজ করছেন, আমাদের শাকিল ভাইয়ের মতো, সালাউদ্দিন শাকিল ভাই, উনি যেভাবে প্রোডাক্ট সেলসের কাজ করছেন সিরিয়াসলি, এরকম যারা সিরিয়াসলি ডেস্টিনির পক্ষে এখন কাজ করছেন, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সবশেষে আবারও আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, তারুণ্যের আইকন, এবং ডেস্টিনির এই নবযুগে এই পর্যায়ে ডেস্টিনিকে উনি যে জায়গায় নিয়ে গেছেন, আগামী 4 থেকে 5 বছরের ভিতরে একটা ইকোনমিক্যাল রিভলিউশন ঘটে বাংলাদেশের ইকোনমিতে, আমরা একটা বড় ভূমিকা রেখে ডেস্টিনিকে বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে দ্য গ্রেট মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি হিসেবে আমরা এস্টাবলিশ করতে পারবো। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এই প্ল্যানটার কারণে ইনশাআল্লাহ। তো এই প্ল্যানের যিনি মূল কারিগর, আমাদের অনারেবল কমরেড, অনারেবল সিওও জনাব আশরাফুল আমিন কমরেড, আপনার প্রতি আবারও লাল সালাম। সবশেষে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে ভাইজান, ওই যাব কি যাব না, যাব কি যাব না, ওই যে একটা অ্যাড আছে না, বা করবো কি করবো না, শুরু করবো কি করবো না, এইসব ধুনফুন বাদ দেন, কাজ করলে করেন, না করলে বয়ে থাকেন। ওই অনেকে আবার ফোন করে জিগান, এটা ভাই মেজাজ খারাপ হয়, ফোন করে ভাই এখন কি কাজটা শুরু করবো, আরে ভাই আপনি কাজ করবেন কি করবেন এটা আমারে জিগানকে, আপনি কাজ করবেন কি করবেন না এটা আপনারে জিগান, আমারে জিগানকে ভাই, আমার কাজ আমি করতেছি, আপনার ভালো লাগলে করেন, না করলে নাই, ধুনুপুনু করেন না ভাই, এই দ্বিধাহীনতায় ভুগেন না। আমি একটা জিনিস কই, জীবনে কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগেন না। দেখেন ব্যাটসম্যান আউট হয় কিভাবে, একটা ব্যাটসম্যান আউট হয় যখন সে কনফিউশনে থাকে যে বলটাকে স্ট্রেট ড্রাইভ করব না কাভার ড্রাইভ করব না লেট কাট করব না স্কোয়ার ড্রাইভ করব, এই টেনশনে বা এই কনফিউশনে থাকলেই ব্যাটসম্যান আউট হয়। মানুষ যত ভুল করে, বিপদে পড়ে, সব কিছু কখন করে, যখন সে দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো কনফিউশনে থাকেন না ভাই, এসপার একটা সিদ্ধান্তে থাকেন যে হ্যাঁ কাজ করবো, অথবা সিদ্ধান্তে থাকেন কাজ করবো না, এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন না। আর আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, ভালো করে বুঝাসি না, চোখ বন্ধ করে কাজ শুরু করে দেন। প্রোডাক্ট সার্ভিস কমিশন ওকে সবাই কাজ করতেছে, অনেকে আপনারা যখন অনেকে শুরু করবেন, অনেকে তখন পিএইচডি ডায়মন্ডে বইয়া থাকবো, পরে বুঝবেন আর কি। তো যাই হোক, আপনাকে আর বলার কিছু নাই। এখানে ডেস্টিনির 45 লাখ মানুষের মধ্য থেকে আপনারা যারা সিরিয়াসলি কাজ করতে চান, আমি বলবো আপনারা সিরিয়াসলি কাজ শুরু করে দেন। আমার মনে হয় আর বসে থাকার সময় নাই। ডেস্টিনির ট্রেন তো ছাড়ছে, এই কথা এখন আর বলবো না। ডেস্টিনির ট্রেন অনেক আগে ছেড়ে দিছে, এখন অনেক স্টেশনেও পার করে ফেলছে।
তো ডেস্টিনি ট্রেন ছেড়ে দিছে এই কথা আর বলবো না, বলবো ডেস্টিনি ট্রেন ছেড়ে দিয়া অনেকগুলো স্টেশন পারও করে ফেলছে। তো অতএব বৈশা না থেকে ডেসপারেটলি যারা কাজ করতে চান, যাদের এখনো সেই 12 সালের পূর্বের স্বপ্নটা আছে, যারা এখনো পিএইচডি ডায়মন্ড ক্রাউন এইগুলোর স্বপ্ন দেখেন, যারা এখনো এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিংময় একটা জীবন গঠনের স্বপ্ন দেখেন, যারা স্বপ্ন দেখেন আর কি, আপনারা দ্রুত কাজ শুরু করেন। আর যারা স্বপ্ন দেখেন না, সমস্যা নেই, কাজ করেন না। কাজ যাদের শুরু করা দরকার, আমি বলবো যাদের স্বপ্ন আছে দেরি না করে কাজ শুরু করে দেন। তো যাই হোক, আমাদের এই যে বর্তমান ফ্যাক্ট, এই বর্তমান ফ্যাক্টের একটা অন্যতম কার্যক্রম হলো আমাদের বিপ্লব। আমরা সেই 12 সালের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফরম্যাটে আমরা শুধু আমাদের বিপ্লবটাকে কন্টিনিউ করে যাওয়ার কারণেই আজকের এই ডেস্টিনি এই পর্যায়ে চলে আসছে। অতএব আমাদের এই বিপ্লব চলতেছিল এবং আমাদের এই বিপ্লব চলবে ইনশাআল্লাহ। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।